হ্যালো, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ। আমাদের আজকের এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সংক্ষিপ্ত সাজেশনের আলোকে প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই প্রথম অধ্যায় থেকে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমরা মোট বহু নির্বাচনী প্রশ্ন নিয়েছি হচ্ছে 89টি। তো 89টি প্রশ্ন নিয়েছি আমরা। আজকের টিউটোরিয়ালে আজকে আমরা মোট 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু এমসিকিউ বিষয়টি, আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে শুধু উত্তরটাই আমরা জানবো না, প্লাস অন্য উত্তরগুলো কেন হলো না সেটাও আমরা জানার চেষ্টা করব। যে কারণে আমরা এই বহু নির্বাচনী বা এমসিকিউটাকে আমরা দুইটি পর্বে ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম 50টি এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি আমাদের এমসিকিউ। প্রথম এমসিকিউটা হচ্ছে বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, তোমরা অলরেডি আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে পড়েছি। গ্লোবাল ভিলেজ এটা কি? আচ্ছা, প্রথমটা দেখি। তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব। তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব। বিশ্বের গ্রামাঞ্চল একটি গ্রাম বা প্রযুক্তিহীন বিশ্ব। তোমরা একটু গ্যাস করো তো, এই চারটার মধ্যে কোনটা হতে পারে? প্রযুক্তিহীন বিশ্ব না, এটা হয় না। একটি গ্রাম, বিশ্বগ্রামটা শুধুমাত্র একটি গ্রাম না, এটা গ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে এটা হয় না। বিশ্বের গ্রামাঞ্চল না, এটাও হয় না। তাহলে আমাদের কি? তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব, এটা হচ্ছে আমাদের তাহলে বিশ্বগ্রাম, তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব। ঠিক আছে। আচ্ছা, চলো আমরা দেখি তাহলে আমাদের উত্তরে কি আছে। হ্যাঁ, উত্তর হচ্ছে ক, তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের 2 নম্বর এমসিকিউতে। 2 নম্বর এমসিকিউ হচ্ছে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা তোমরা এটি মুখস্থ করে ফেলবে। এটি হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ওকে, এই যে মার্শাল ম্যাকলুহান। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি আছে বা হার্ডওয়্যার যেটাকে বলে, এই হার্ডওয়্যারকে পরিচালনার জন্য কোনটা প্রয়োজন? হার্ডওয়্যার পরিচালনার জন্য বা যন্ত্রপাতি যেটি, এটা কি হার্ডওয়্যার প্রয়োজন, সফটওয়্যার প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন, না মানুষের জ্ঞান প্রয়োজন? একটু চিন্তা করে দেখো তো। আমার যেটি মনে হয় সেটা হচ্ছে, আমার যেটি মনে হতে এই হার্ডওয়্যার পরিচালনার জন্য মূলত প্রয়োজন হচ্ছে কি, হ্যাঁ মানুষের গন্ত প্রয়োজন আছেই, কিন্তু তুমি সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার পরিচালিত করতে পারবে না। এই যে কম্পিউটারের হার্ডওয়্যার তুমি সফটওয়্যার ছাড়া পরিচালিত করতে পারবে না। কাজেই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচে কোনটি প্রয়োজন? তাহলে আমাদের সফটওয়্যার। ওকে, চলো আমরা তাহলে দেখি আমাদের উত্তরটা কি আছে। উত্তর খ, সফটওয়্যার। ঠিক আছে, সফটওয়্যার। ওকে, আমরা চলো আমাদের নেক্সট প্রশ্ন চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর। বিশ্বগ্রামের কারণে ক নাম্বার কি হচ্ছে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। খ নাম্বার সহনশীলতা হ্রাস পায়, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়। ক নাম্বার সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়। আচ্ছা, আমরা একটু দেখি বিশ্বগ্রামের কারণে সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায় না, কারণ হলো আমরা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারি, এটা তো সহানুভূতি সহমর্মিতা আরও বৃদ্ধি পায়, তাহলে এটা আমাদের হবে না। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায় না, অনলাইনের মাধ্যমে তো আমরা আরও যোগাযোগ বাড়াচ্ছি, এটাও হবে না। সহনশীলতা হ্রাস পায়, যোগাযোগ বাড়লে তো সহনশীলতা আরও বৃদ্ধি পায়, তাই না? এটাও হবে না। তাহলে এ কী হয়? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা যদি অনলাইনে বেশি কানেক্টেড থাকি তাহলে বাস্তবে আমাদের যোগাযোগটা কমে যায়। ঠিক আছে, ধরো তুমি তোমার পাশাপাশি প্রতিবেশী যদি মোবাইলে কথা বলতে পারো, ফেসবুকে যদি একটা তথ্য আদান প্রদান করতে পারো, তাহলে তার কাছে আর যাওয়ার প্রয়োজন নেই। কাজে বাস্তবে যোগাযোগটা আমাদের হ্রাস পায়। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। চলো আমাদের উত্তরে কি আছে দেখি।
উত্তর ক বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। আমাদের পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি। আচ্ছা, আউটসোর্সিং কি? ক নম্বর হচ্ছে নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা, ইন্টারনেট ভিত্তিক কাজ করা, বিশেষ ব্রাউজিং সুবিধা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। আচ্ছা, কোনটা হতে পারে? আমরা একটা জিনিস চিন্তা করি, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, এটা আউটসোর্সিং না, এটা হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা, নেটওয়ার্ক যেটা আন্তর্জাল যেটা। আচ্ছা, বিশেষ ব্রাউজিং সুবিধা, এটা বিশেষ ব্রাউজিং সুবিধা, এটাও আউটসোর্সিং না। ইন্টারনেট ভিত্তিক কাজ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে ইন্টারনেট ভিত্তিক যে কাজটা, এটা হচ্ছে আমাদের আউটসোর্সিং। আচ্ছা, এটা না কেন নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা? এটা না, কারণ হচ্ছে নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ তুমি অনলাইনে না করে অফলাইনেও করতে পারো, ঠিক আছে? কাজে এটা আউটসোর্সিং না, আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ। ওকে, চলো দেখি আমাদের উত্তরে কি আছে। উত্তর খ ইন্টারনেট ভিত্তিক কাজ। এরপর হচ্ছে 6 নম্বর, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখো তো 4টার মধ্যে কোনটা? ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন না মোবাইল? আমাদের মোবাইল, হ্যাঁ মোবাইলও গুরুত্বপূর্ণ। টেলিভিশনটা আমাদের গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে, আমাদের কম্পিউটারটা গুরুত্বপূর্ণ। টেলিভিশন তো একমুখী, এটা আমাদের কম গুরুত্বপূর্ণ, এটা তেমন গুরুত্বপূর্ণ না। সংবাদপত্র এটা তো একমুখী, তেমন গুরুত্বপূর্ণ। মোবাইল গুরুত্বপূর্ণ আর হচ্ছে ইন্টারনেট গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, তোমার কাছে মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নেই, তাহলে কি তুমি গ্লোবাল ভিলেজের সঙ্গে কানেক্টেড হতে পারবা না? কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইন্টারনেট। কাজেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? ইন্টারনেট। আচ্ছা, তাহলে চলো উত্তর দেখি। হ্যাঁ, উত্তর হচ্ছে ইন্টারনেট। এরপরে আপনার আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স না ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ, এটা হচ্ছে আউটসোর্সিং বলা হয়। এটা হচ্ছে কি? আউটসোর্সিং। আচ্ছা দেখি তাহলে উত্তরে ঠিক আছে কিনা। হ্যাঁ, উত্তর ক আউটসোর্সিং বলা হয়। এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন 8 নম্বর, কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ চেঞ্জ করে দেয় অনেক সময়। যেমন আমাদের প্রথম হচ্ছে টুইটার। টুইটার কি? টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম। আচ্ছা, এরপরে মাইস্পেস। আর হচ্ছে আমাদের ডিগ। ডিগ বিষয়টি হচ্ছে এটা সোশ্যাল নেটওয়ার্কিং, একটা সোশ্যাল নিউজগুলা দেয় এরকম একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ডিগ। তাহলে আমরা কি বুঝলাম কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? সেটা হচ্ছে আপওয়ার্ক। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন, আচ্ছা উত্তরটা আমরা দেখে নিই, যে গ আপওয়ার্ক। হ্যাঁ, নেক্সট এমসিকিউ হচ্ছে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা হচ্ছে ই লার্নিং। ওকে, তাহলে এটা নিয়ে আর আমরা পিছিয়ে গেলাম না, এটা হচ্ছে ই লার্নিং। ওকে, আমাদের দেখি উত্তর খ। হ্যাঁ, তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটি? ইয়াহু না, ইয়াহুর মাধ্যমে সম্ভব না। ফেসবুকে লাইভ করা যায়, কিন্তু সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করানোটা সো টাফ। এমনি লাইভ করা যায়, গুগলের মাধ্যমে করা যায় না। যদি গুগল মিট আছে, সেটা আরেকটা সফটওয়্যার, কিন্তু গুগলের মাধ্যমে করা যায় না। কিন্তু ওয়েবএক্স, এটার মাধ্যমে করা যায়। ওয়েবএক্স হচ্ছে শিক্ষাদানের জন্য একটি প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস নিতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আমাদের উত্তরটা দেখি কি আছে। উত্তর হচ্ছে ক নাম্বার। হ্যাঁ, ওয়েবএক্স। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 11 নম্বর, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে, হ্যাঁ তোমরা ঠিক ধরছো, এটা হচ্ছে ই কমার্স, তাই না? আচ্ছা, ইমেল, এটা তোমরা বুঝো, ইলেকট্রনিক মেইল, আমরা যে ইমেইলগুলো আদান প্রদান করি, ই গভর্নেন্সও বলে না, এটা হচ্ছে ই কমার্স। ওকে, আমরা তাহলে উত্তরটা দেখি। এটা হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, ই কমার্স। এরপর হচ্ছে 12 নাম্বার। চলো, বিশ্বকাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কি? কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা।
বিশ্বকাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা, তিনোটাই। ঠিক আছে, তাহলে বিশ্বকাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হচ্ছে কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা, তিনোটাই। দিকে উত্তর দেখি, হ্যাঁ উত্তর ঘ হচ্ছে তিনোটাই। তারপরে 13 নম্বর প্রশ্নে, আচ্ছা 13 নম্বর এক নম্বর আমাদের নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। বুঝলাম। তাহলে 13 নম্বর কি বলছে, উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? তোমরা যেটা গেস করতেছো সেটাই, উদ্দীপকে বিশ্বগ্রাম সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, চলো আমরা উত্তরটা দেখি। উত্তর ক, হ্যাঁ ঠিক আছে। এবার 14 নম্বর কি বলছে, উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তার সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? সংবাদপত্রের, তথ্য প্রযুক্তির, ইন্টারনেট প্রযুক্তির। সংবাদপত্র কি না, এটা বাদ। তাহলে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট 2 আর 3 এটা কোথায় আছে? গ নাম্বার। তাহলে আমাদের উত্তর কত হবে? গ নাম্বার। ওকে, আমরা চলো আমাদের 15 নম্বর প্রশ্নে চলে যাই। টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? এটা তোমরা মুখস্থ করে ফেলবে। মরিটার্ফ। টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? মরিটার্ফ। উনি এই টেলিকনফারেন্সিং পদ্ধতিটা আবিষ্কার করেন। ঠিক আছে, মরিটার্ফ মাথায় একেবারে গেঁথে ফেলবে। ওকে, আমরা এটা মুছে দিই। এরপর হচ্ছে 16 নম্বর, হ্যাঁ এই যে উত্তর চলে আসছে, মরিটার্ফ। 16 নম্বর হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? সেটাকে বলা হচ্ছে রোবোটিক্স না, বায়োমেট্রিক্স না, এটা অন্য জিনিস। কৃত্রিম বুদ্ধিমত্তা না, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, অনুভবে বাস্তবতা বা কৃত্রিম বাস্তবতা। আমরা একটা এটা বিষয়টা হচ্ছে একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে হ্যান্ড মাউন্ট ডিভাইস ব্যবহার করে সানগ্লাসের মতো সামনে অনেক কিছু দেখে ফেলি। ঠিক আছে, এটা ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তাহলে আমাদের 16 নাম্বারটা আমরা বুঝতে পারলাম, এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দেখি 17 নম্বর প্রশ্নে কি আছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র এই যেটা হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জিও না বা ইনফরমেটিক্সও না, রোবোটিক্সও না, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তাহলে আমাদের উত্তরটা দেখি খ, ভার্চুয়াল রিয়েলিটি। নেক্সট হচ্ছে সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো। সিমুলেশন করার জন্য আমাদের এই যে ভার্চুয়াল রিয়েলিটি করার জন্য ত্রিমাত্রিক ছবিগুলো নিয়ে আসতে হয়। এটা করার জন্য কিন্তু আমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যাট সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা করে থাকি। থেরাপি নোটস না, এপিক কেয়ার 3360 ওটা, এগুলো না, আমাদের এই যে ক্যাট সফটওয়্যারের মাধ্যমে এগুলো আমরা করে থাকি। ওকে, চলো আমরা পরবর্তী 19 নম্বর উত্তরটা দেখি। এই যে 18 ক, ক্যাট। আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? আচ্ছা দেখো তো, চিন্তা করতো, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন, দ্বিমাত্রিক সিমুলেশন, হ্যান্ড জিওমেট্রি, বায়োলজিক্যাল ডেটা। এটি গেস করো। এটা হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেশন। ওকে, চলো আমরা উত্তরটা দেখি। এটি হচ্ছে উত্তর ক, ত্রিমাত্রিক সিমুলেশন। আমাদের পরবর্তী 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এইচএমডি অর্থাৎ হেড মাউন্ট ডিভাইস, সেটা হচ্ছে এইচএমডি। এটা হচ্ছে আমাদের যে মাথায় যে থাকে, কপালের উপরে থাকে বিশেষ চশমা। তাহলে এইচএমডিকে নির্দেশ করে, এটা হচ্ছে বিশেষ চশমা। ঠিক আছে, এটা হ্যান্ড গ্লাভস না, বডি স্যুট না, রিয়েলিটি ইঞ্জিন না, তাহলে এটা হচ্ছে বিশেষ চশমা। দেখি উত্তর দেখি ঠিক আছে কিনা আমাদের। হ্যাঁ, উত্তর ক, বিশেষ চশমা। নেক্সট আমাদের হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? তোমরা আশা করি বুঝতে পারছো। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়, বহুমাত্রিক না, দ্বিমাত্রিকও না, একমাত্রিকও না। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। আমাদের উত্তর হবে গ নাম্বার। ঠিক আছে, দেখি গ নাম্বার ঠিক আছে। এরপর হচ্ছে 22 নম্বর, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ,
পরিবেশ সুরক্ষা, মহাশূন্য অভিযান, এটা করতে পারি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, এটা আমরা অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে থাকি। পরিবেশ সুরক্ষা না, এটা না। তাহলে আমাদের 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? ক নাম্বার। ওকে, তাহলে তোমাদের উত্তর হিসেবে ক নাম্বারই হয়। দেখি আমরা কি আছে, হ্যাঁ ক নাম্বার। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নিচের উদ্দীপকটি পড়ো এবং 23 ও 24 নাম্বার প্রশ্নের উত্তর দাও। রাইয়ানা MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। ওকে, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। চিন্তা করছো, রায়ানা MBBS পাশ করে সে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। এটা কি হতে পারে? ঠিক আছে, আচ্ছা 30 নম্বর প্রশ্ন হচ্ছে রায়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি হচ্ছে বায়োমেট্রিক, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, এটা বায়ো ইনফরমেটিক্স, যাই হোক একটা কেটে গেছে, বায়ো ইনফরমেটিক্স। তাহলে এটা আমরা কি বুঝলাম? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, বায়োমেট্রিক কি? আমাদের বায়োমেট্রিক কি অন্য জিনিস। আমরা যে ফিঙ্গার যখন দিই, ফিঙ্গার দিই, তোমরা মোবাইলে অনেক সময় ফেস রিকগনিশন দাও, ঠিক আছে, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে উনি এই যে আমরা যে চিকিৎসা পদ্ধতি, যেটা সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে রুগী ছাড়াই, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। 23-এর ক খ, হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি। এরপর 24 নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ, অ্যাকুয়েচার। আচ্ছা, অ্যাকুয়েচার না, অ্যাকুয়েচার হচ্ছে, আচ্ছা এখানে 3টা জিনিস আমরা বুঝি। কম্পিউটার সিমুলেশনটা আমাদের প্রয়োজন এর জন্য, ভার্চুয়াল রিয়েলিটির জন্য। ত্রিমাত্রিক ইমেজটাও তৈরি করা প্রয়োজন। অ্যাকচুয়েটর বিষয়টা কি? অ্যাকচুয়েটর হচ্ছে আমরা আমাদের বিদ্যুৎ শক্তিকে আমরা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে মুভমেন্ট করাইতে পারি। ঠিক আছে, এটা আমরা রোবোটিক্সে ব্যবহৃত হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে আমরা মুভমেন্টের কাজে ব্যবহার করি। এটি হচ্ছে অ্যাকচুয়েটর। তাহলে আমাদের অ্যাকচুয়েটর এখানে আসবে না, আমাদের 1 আর 2 ক নাম্বার। দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা, হ্যাঁ ক নাম্বার। ওকে, চলো আমরা আমাদের 25 নম্বর প্রশ্নে চলে যাই। 25 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? নিশ্চয়ই এটা তোমরা ধরে পেয়েছো, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ঠিক আছে, চলো আমরা দেখি উত্তর ঠিক আছে কিনা, হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা। ওদের নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি? লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি? এটাও লুকায়িত স্তরের প্রযুক্তি, এটা হচ্ছে আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, ওকে আমরা দেখি উত্তরটা ঠিক আছে কিনা। উত্তরকে ঠিক আছে। এরপর 27 নম্বর প্রশ্ন নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? আচ্ছা, নিচের কোন ল্যাঙ্গুয়েজটি? এখানে 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আচ্ছা, এটা দেখি এসকিউএলটা কি? এটা হচ্ছে ডাটাবেজের একটা রিলেশনাল ল্যাঙ্গুয়েজ, যেমন MySQL, SQL, Oracle। ঠিক আছে, এটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, SQL। আচ্ছা, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ওয়েবসাইট তৈরি করার কাজে ব্যবহার করি, তাহলে এটাও না। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাও না। আর CSS হচ্ছে আমরা যে HTML যে ওয়েবসাইটগুলো তৈরি করি, সেটাকে রং বিভিন্ন ডিজাইন করার জন্য আমরা CSS ব্যবহার করি, তাহলে এটাও না। আমাদের ল্যাঙ্গুয়েজটি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে লিস্ট অফ প্রোগ্রামিং, এটা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা, আমরা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করা হয় এটা। ঠিক আছে, চলো দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। উত্তর ক, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহার হয় কোনটি? পাইথন, HTML, কোবল না প্রলগ? আচ্ছা, পাইথন এটা আমরা ওয়েবসাইটের কাজে ব্যবহার করি, পার্শিয়ালি আমরা একটু ডিপ লার্নিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করি, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। পাইথন না, কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে
তারপরে হচ্ছে HTML তো না, HTML হাইপারটেক্সট মার্কআপ এটা আমাদের ওয়েবসাইট তৈরি করার কাজে। আচ্ছা, কুবল বিষয়টা হচ্ছে এটা আমাদের বিজনেস পারপাস, ব্যাংক রিলেটেড বিজনেস পারপাস সফটওয়্যারগুলো তৈরি করার ক্ষেত্রে এই কুবল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বিজনেস পারপাস সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই কুবল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। আর হচ্ছে এই যে প্রলগ, এটাই মূলত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করি। প্রোগ্রামেবল লজিক্যাল প্রোগ্রামেবল, যেটা প্রোগ্রামেবল লজিক, এটি হচ্ছে প্রলগ। তাহলে আমাদের উত্তর কী হবে? 28-এর ঘ। দেখি, হ্যাঁ 28-এর ঘ। ওকে, আমাদের 29 নম্বর প্রশ্ন হচ্ছে নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? নিউরাল নেট এটি হচ্ছে 3টি স্তরে বিভক্ত। চলো আমরা দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, নিউরাল নেট হচ্ছে মোট 3টি স্তরে বিভক্ত। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। 30 নম্বর, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? অর্থাৎ কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা হচ্ছে স্পিচ প্রসেসিং। এই স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শোনানো এটা করা হয়। তাহলে দেখি আমরা আমাদের উত্তর ঠিক আছে কিনা একটু। উত্তর ক, হ্যাঁ ঠিক আছে আমাদের। তাহলে এটা হচ্ছে স্পিচ প্রসেসিং। 31 নম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে মেশিন লার্নিং। সবচেয়ে মেশিন লার্নিং, এগুলো না, সবচেয়ে মেশিন লার্নিং হচ্ছে সফল ক্ষেত্র। ওকে, তাহলে আমাদের উত্তর তো এটাই থাকবে স্বাভাবিক। উত্তর ক, হ্যাঁ মেশিন লার্নিং। আমাদের পরবর্তী 32 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং নাকি নিউরাল? এটি হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলে। অর্থাৎ মানুষের মস্তিষ্ক কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বিশিষ্ট, একেবারে কোষের মতো কাজ করে। ঠিক নিউরাল নেটওয়ার্কটা একটা বন্ধনীর মতো কাজ করে। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমাদের উত্তর হ্যাঁ খ, নিউরাল নেটওয়ার্ক। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসাবে কোনটি বিবেচনা করা হয়? এই প্রশ্নটা যদি বিভিন্নভাবে আসতে পারে, এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে কি মেশিন লার্নিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে আমাদের হ্যাঁ ক নম্বর উত্তর মেশিন লার্নিং। আমাদের 34 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ই লার্নিং না। তাহলে মেশিন লার্নিং আর হচ্ছে ডিপ লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র 1 এবং 3। তাহলে 1 এবং 3 খ নাম্বার। তাহলে উত্তর আমাদের হিসাবে খ নাম্বার চলে আসে। দেখি আমাদের উত্তর কি আছে। উত্তর খ, হ্যাঁ 1 এবং 3। আমাদের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র আমাদের মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তিনটাই। তাহলে তিনটাই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র। চলো দেখি আমাদের উত্তর কি আছে। উত্তর ঘ নাম্বার ঠিক আছে, এই তিনটাই। এরপর হচ্ছে আমাদের 36 নাম্বার, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? রোবট গঠনে মোট বিশেষত্ব আছে হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে সেন্স, 2 নাম্বার হচ্ছে প্রসেসিং, 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিং, আর 4 নাম্বার হচ্ছে পাওয়ার। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে সেন্স, সে আশেপাশের পরিবেশগুলোকে পর্যবেক্ষণ করে। 2 নাম্বার প্রসেসিং, তার ভিতরে যে ডাটা যেগুলো যায় সেগুলো সে প্রসেসিং করে। আর 3 নাম্বার হচ্ছে ওই ডাটা প্রসেসিংয়ের ফলে যে একটা হয়, সে অ্যাক্টিভিটিস করে। আর ফাইনালি সেটা পাওয়ার, যেটা আমাদের শক্তি, সে পাওয়ার জেনারেট করতে হয় ভিতরে, তাহলে তো রোবট চলবে না। এবার বিশেষত হচ্ছে মোট 4টি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে উত্তর দেখি আমাদের খ নাম্বার, হ্যাঁ 4টি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নাম্বার, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়?
কাজের প্রয়োজনে আমরা একটি রোবটকে 360 ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরাইতে পারি। ঠিক আছে, আমরা যদি দেখি এটুকু ঘোরানো, এটা হচ্ছে 180 ডিগ্রি। 360 ডিগ্রি ঘোরানো মানে হচ্ছে পুরোটাই ঘোরানো, অর্থাৎ পুরো সার্কেলটাকে একটা রোবটকে আমরা একেবারে পুরোটাই ঘোরাতে পারি, ডান দিক বাম দিক পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাইতে পারি, এরকম করে পুরোটাই ঘোরাইতে পারি। এটি হচ্ছে মূলত আমাদের প্রশ্ন আর হচ্ছে উত্তর। ওকে, চলো আমরা পরবর্তী উত্তরটা দেখি। হ্যাঁ, উত্তর ঘ নাম্বার হচ্ছে 360 ডিগ্রি ঘোরানো যায়। এরপর হচ্ছে 38 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? আচ্ছা, অ্যাকচুয়েটর সম্পর্কে আমরা একটু জানি। অ্যাকচুয়েটর বিষয়টা হচ্ছে আমরা কোনো একটা বিদ্যুৎ শক্তিকে একটা আমরা যদি এই মুভমেন্ট করাতে পারি, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে আমরা এটা বিভিন্নভাবে মুভমেন্টে রূপান্তর করে থাকি, সেটা হচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোন পদ্ধতিতে এই অ্যাকচুয়েটরটা ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে কোন পদ্ধতিতে আমরা ব্যবহার করে থাকি চিন্তা করো তো। হ্যাঁ, রোবোটিক্সকে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তিকে এটা আমরা মুভমেন্ট করার কাজে ব্যবহার করে থাকি এই অ্যাকচুয়েটরের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, উত্তরটা দেখি। আমাদের উত্তর হচ্ছে গ, রোবোটিক্স। এরপর হচ্ছে আমাদের 39 নম্বর, রোবোটিক্সের ক্ষেত্রে কি প্রযোজ্য? হার্ডওয়্যার। আচ্ছা, দেখি আমরা। হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, নতুন গবেষণা পরিচালনা। রোবোটিক্সের ক্ষেত্রে এটা না, নতুন গবেষণা পরিচালনা এটা না, তাহলে হার্ডওয়্যার আর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ঠিক আছে, রোবট কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে। তাহলে 1 এবং 2। ঠিক আছে, আমরা চলো উত্তরটা দেখি। উত্তর হচ্ছে 1 ক। ঠিক আছে, 1 এবং 2। এরপর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা 40 নম্বর আমাদের নিচের উদ্দীপকটি পড়ো এবং 40 ও 41 নম্বর প্রশ্নের উত্তর দাও। চলো আমরা করি। মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে। মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা এবং স্পর্শানুভূতি রয়েছে, অর্থাৎ স্পর্শ করলে সে বুঝতে পারে, এরকম একটা মানুষের মতো যন্ত্র আছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে তিনি চিকিৎসা গ্রহণ করেন। তাহলে মিস্টার রাজীবের যে যন্ত্রটি ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয়? কোন জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে, নতুন জাতের বীজ উৎপাদনে, টেনিস বলের আকৃতি হইতে, কোনটাতে? তাহলে এটা না, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণ এটা না, নতুন বীজ জাত উৎপাদন। তাহলে জটিল সার্জারি চিকিৎসায় এই মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখে আমাদের উত্তর ঠিক আছে কিনা। উত্তর ক, হ্যাঁ ঠিক আছে। এরপর 41 নম্বর, মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ? তুলনামূলক ব্যয় কম, কাটা ছাড়ার প্রয়োজন নেই, দীর্ঘমেয়াদী কার্যকারিতা, নিচের কোনটি সঠিক? তুলনামূলক ব্যয় কম, কাটা ছাটার প্রয়োজন নেই। আমার মতে তো এটাই, দুইটাই। তুলনামূলক ব্যয় কম, আচ্ছা কাটা ছাটার প্রয়োজন। দীর্ঘমেয়াদী কার্যকারিতা, এটা আসলে দীর্ঘমেয়াদী কার্যকারিতা এটা ডাক্তারের ইয়ের উপরে নির্ভর করে, তার কার্যক্রমের উপরে। তাহলে উপরের দুইটা হয়, 1 এবং 2। ঠিক আছে, চলো আমরা উত্তরটা দেখে নিই কি আছে। হ্যাঁ, উত্তর ক, 1 এবং 2। এরপর হচ্ছে 42 নম্বর, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? এটা তোমরা জানবে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার ছিল আমাদের দ্বিতীয় শিল্প বিপ্লবে। ঠিক আছে, প্রথম শিল্প বিপ্লবে ছিল বাষ্পজনিত ইঞ্জিন আবিষ্কার। ঠিক আছে, এই বাষ্পজনিত ইঞ্জিন আবিষ্কার ছিল এটা প্রথম শিল্প বিপ্লবে। এরপর দ্বিতীয় শিল্প বিপ্লব বিদ্যুৎ আবিষ্কার। ঠিক আছে, এরপরে প্রোডাক্টগুলো বিভিন্ন মাস প্রোডাক্ট উৎপাদন কাজে ব্যবহৃত বিদ্যুৎ। ওকে, বিদ্যুৎ। আচ্ছা, তৃতীয় শিল্প বিপ্লব হচ্ছে আমাদের কম্পিউটার আবিষ্কার। কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন আমাদের শিল্প বিপ্লব ঘটে। এরপর চতুর্থ শিল্প বিপ্লব যেটা চলতেছে, এটা হচ্ছে এআই সহ কম্পিউটার এবং এআই, এটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব।
তাহলে আমাদের বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের চলো পরবর্তী একটা উত্তর হচ্ছে উত্তর খ দ্বিতীয় শিল্প বিপ্লব। 33 নম্বর, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটির প্রয়োজন? পণ্যের ডিজাইন তৈরিতে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটি হচ্ছে ক্যাড। ঠিক আছে, এই ক্যাড কম্পিউটার এডেড ডিজাইন, এই ক্যাড সফটওয়্যারটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমাদের দেখি উত্তর তো ক্যাডই থাকবে, এটি স্বাভাবিক। উত্তর ঘ, ক্যাড আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের 44 নম্বর হচ্ছে আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি? আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট হবে না, আইরিশ আচরণগত, এটা বায়োমেট্রিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে আচরণগত না। হ্যান্ড জয়েন্টেড সিগনেচার হচ্ছে আমাদের আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য। দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। চলো উত্তর হ্যাঁ ঠিক আছে। তারপর 45 নম্বর প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? ন্যানোটেকনোলজি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, বায়োমেট্রিক্স? হ্যাঁ, তাহলে বায়োমেট্রিক্সটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি। ওটা কি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এটা না, এটা হচ্ছে আরও তথ্যগুলো, এটা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে জীবের এটা বায়ো ইনফরমেটিক্স কাজ করে। যেমন হাইব্রিড জাতীয় কি বলে জীব উৎপাদনে, হাইব্রিড দুইটি ডিএনএ একখানে করে কাটাকাটি করে একখানে করে নতুন একটা উদ্ভাবন করে, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স দিকে যায়। তাহলে আমাদের এটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবনকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। উত্তর তো ঠিক থাকারই কথা, উত্তর করা হ্যাঁ ঠিক আছে। 46 নম্বর হচ্ছে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায়? কৃত্রিম বুদ্ধিমত্তায়, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ধরে ফেলেছ ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। ঠিক আছে, উত্তর খ ঠিক আছে। এরপর হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করে? মুখমণ্ডল, কণ্ঠস্বর না, রেটিনা না, রক্ত ব্যবহার করা হয়? ঠিক আছে, রক্ত। ওকে হ্যাঁ, উত্তর ঘ, রক্ত। এরপর হচ্ছে আমাদের 48 নম্বর প্রশ্ন কি আছে? ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাহলে এটা আমরা দেখি। ক্যাপচার মানে কোন একটি তথ্যকে ক্যাপচার করা, নেওয়া, আশেপাশের পরিবেশকে ক্যাপচার করলাম, ওকে, বা যে কোনো একটা ডাটা আসলো সেটা ক্যাপচার করে ধরালাম। এক্সট্রাকশন করা, বিশ্লেষণ করা, এই ক্যাপচার যে ডাটাটা আসলো এটাকে বিশ্লেষণ করা, এক্সট্রাকশন করা, খোলা। এটা হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ কম্পেয়ার করা, তুলনা করা, একজনের সাথে আরেকজনের তুলনা করা, একজনের ডাটার সঙ্গে আরেকজনের তুলনা করা। এরপরে তুলনা করে এরপর হচ্ছে ম্যাচিং করা, অর্থাৎ এই তুলনা করা পাশাপাশি হচ্ছে ম্যাচিং করা। তাহলে এই যে কাজগুলো হয় এটা কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? তুমি একটু চিন্তা করে বলো তো। রোবোটিক্স, বায়োমেট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? তোমরা ধরে ফেলেছ এটা হচ্ছে বায়োমেট্রিক্স। যেমন আমরা একটা ফিঙ্গার দিই, তাই না? অর্থাৎ আমাদের যে ফিঙ্গারগুলো দিই আমাদের সিকিউরিটি পারপাসে, কোনো একটা অফিসে খুলে করলে তো তোমাদের মোবাইলে যে ফেস রিকগনিশন যে পদ্ধতি, মোবাইলে যে ফিঙ্গারটা দাও, এটা কিন্তু অন্যজনের ফিঙ্গার কাজ করে না। তাহলে এখানে কী করে? ক্যাপচার করে, এক্সট্রাকশন করে, কম্প্যারিজন করে, এরপরে ম্যাচিং করে। তারপরে যদি সব ঠিকঠাক থাকে তখন তোমার মোবাইলটা খুলবে। ঠিক আছে, এটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। এরপরে নেক্সট হচ্ছে উত্তর, হ্যাঁ উত্তর খ, বায়োমেট্রিক্স। 49 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং না বায়ো ইনফরমেটিক্স? আশা করি তোমরা ধরে ফেলেছ সেটি হচ্ছে কি বায়োমেট্রিক্স। ওকে হ্যাঁ, উত্তর খ, বায়োমেট্রিক্স। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি এটা হচ্ছে এই যে আমাদের যেটি আসবে এটা হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতেই
আমরা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারি। ডিএনএ টেস্ট বলো, ফেস রিকগনিশন বলো, ফিঙ্গার বলো, অর্থাৎ এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কী করে থাকি, ব্যক্তিকে আলাদা করতে পারি, অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, অর্থাৎ তার মতো আর কেউ নাই, এটা আমরা শনাক্তকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই এমসিকিউগুলো তোমরা ভালোভাবে যদি দেখো সবগুলো এমসিকিউ তোমার মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো কিছু বাদ থাকে আবার প্রয়োজনে আবার দেখবে। আমি মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, যেটি তোমাদের খুব কাজে দিবে। এই এমসিকিউগুলো শুধুমাত্র মুখস্থ করা না, পাশাপাশি অন্যগুলার সম্পর্কে আমাদের তথ্য থাকলে হয় কি, আমাদের পরীক্ষায় নির্ভুল হয়, অর্থাৎ ভুলার সম্ভাবনাটা 0% চলে আসে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে সেগুলো দেখো। আমি এই ফাইলটা আমি আমার যে এমসিকিউর যে উত্তর সহ যে শিটটা, এটা আমি তোমাদের ড্রাইভে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পার্ট 2তে, অর্থাৎ এমসিকিউ এবার তো 50টা করলাম। পরের পার্টে আমি ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, আমি একটা গুগল ড্রাইভের এই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে ডাউনলোড করে নিয়ে করতে পারবে। ঠিক আছে, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমাদের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।